আগামীর আওয়ামী লীগ হবে এমন একটা আওয়ামী লীগ যেটা রিয়েল প্রতিষ্ঠান। এটা শুধু পলিটিক্যাল পার্টি না যে আমরা অনেক কিছুকে গুছিয়ে এনেছি, আমার কাছে মনে হয় এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে আমরা আমাদেরকে নিজেদেরকে গোছাচ্ছি। একটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে অনেক পার্টি, অনেক রকমের ভাগ বিভক্তি ছিল না, এখন এক হয়েছে না? আমি মনে করি যে আমাদের যুদ্ধ খুব কাছাকাছি এসেছে। আমি একটা টাইমলাইনও বুঝি, জানি। সো অপেক্ষা করতে থাকুন। কিন্তু তার আগে যেটা জরুরি, এই যে এতদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নানান ধরনের নিজেদের ভেতরে যে মতানৈক্য তৈরি হয়েছে, নানানভাবে দূরত্ব তৈরি হয়েছে, এই কাছে আসার সময়, আমি বলবো কাছে আসার সময় চলছে। আমাদের জয় খুবই কাছাকাছি চলে এসেছি, আমরা জয়ের দ্বার প্রান্তে। মানুষজন প্রবলভাবে তার ভুলটা বুঝতে পেরেছে। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রামে দেখতে পেলাম যে কি ওই মেয়েটা তো কান্নাকাটি করে অস্থির অবস্থা, দুদিন আগে সে ছিল, সে বলেছে সে ভুল করে ফেলেছে। তাহলে এই যে পুরো ঘটনাটা চেঞ্জ হচ্ছে, আরো হবে। কিন্তু এটার জন্য কিন্তু আমি বলছি না যে তুমি আগে লালবদর ছিল এখন তুমি, নো, ইটস নট লাইক দ্যাট। তিনি তার ভুল বুঝতে পেরেছেন, তাকে ওয়ার্ম ওয়েলকাম করতে হবে। আপনি কাউকে শত্রু বানাতে পারবেন না, নো। আমি এই পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে আমি আইনজীবী হয়ে দুটো অভিযোগ দায়ের করেছি। একটি অভিযোগ দায়ের করেছি 8ই নভেম্বরে, যেটার বাদী ছিলেন সিলেটের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, এবং আপনার দ্বিতীয় অভিযোগ ছিলেন হচ্ছেন মোহাম্মদ হাসান, যিনি টরন্টোর একজন অধিবাসী। তিনি 22শে জুন এই অভিযোগটা দায়ের করেছেন। এখন এই দুজনের অভিযোগের একটা কমন অংশ ছিল, তারা মূলত 3টা অভিযোগ নিয়ে এসেছেন। একটি হচ্ছে বাংলাদেশে হিন্দুদেরকে সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড কিলিং হচ্ছে, পুলিশদের উপরে গণহত্যা হয়েছে, এবং রাজনৈতিক কর্মীদের উপরে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে। তো আমরা এই দুটো অভিযোগ এনেছি আর্টিকেল 15 অব দ্য রোম স্ট্যাটিউট, সেটার বদৌলতে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে এমন যে কোনো একটি দেশ যখন একটি অপরাধের বিচার না করে সে নিশ্চুপ থাকে, সে সাইলেন্ট থাকে, এবং অপরাধীদেরকে এই ভাইবটা দেওয়ার চেষ্টা করে যে এখানে এটার বিচারটা হবে না এবং তারা বেঁচে যাবে, তখন জাতিসংঘ সেখানে হস্তক্ষেপ করতে পারে, যেহেতু আমরা রোম স্ট্যাটিউটের একটি সিগনেটরি রাষ্ট্র। তো বাংলাদেশের যে দখলদার অবৈধ টোকাই সরকার আছে, যে ইউনূস সরকার, তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে যারা জুলাইতে আন্দোলন করেছে তারা যদি কোনো কৃতকর্ম করেও থাকে তাহলে সেটার বিচার হবে না, বিশেষ করে 5 থেকে 8ই অগাস্ট। তা আমাদের যে দুজন অভিযোগকারী রয়েছেন তারা ব্যক্তিগতভাবে ক্ষতির শিকার হয়েছেন, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের আত্মীয় স্বজনকে মারা হয়েছে। বিশেষ করে আমাদের সিলেটের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, তার বাড়ি 4 দফাতে ভাঙা হয়েছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং তিনি দেশ থেকে বাধ্য হয়েছেন। ফলে তার উপরে হয়ে যাওয়া অপরাধের কারণে তিনি আন্তর্জাতিক আদালতে গেছেন। এবং মোহাম্মদ হাসান, যিনি একটি বক্তব্যের কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে নানানভাবে টর্চার করা হয়েছে তার ফ্যামিলি মেম্বারদের উপরে। ফলে এই যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারটা হয়েছে, সেটার প্রেক্ষিতে এখনো পর্যন্ত আমরা আন্তর্জাতিক আদালতে গেছি, আমরা বলছি, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এটা ভয়াবহ অপরাধ। সুতরাং এই অপরাধীরা, আমি শুনেছি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া টার্কিতে অলরেডি এবার যে তিনি গেলেন সেখানে একটা ফ্ল্যাট কিনেছেন, এটা আমি শুনেছি। তারপরে আপনার আসিফ নজরুল আমেরিকাতে অলরেডি তার বাড়িঘর কিনে ফেলেছে, প্রত্যেকেই তাদের বিদেশে বাড়িঘর করেছে। তো ভবিষ্যতে আন্তর্জাতিক আইন অ্যাপ্লাই করেও তাদের বিচার ওইসব দেশেই সম্ভব। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। হ্যাঁ, তো এটা কেন বলেছে, বঙ্গবন্ধুর কথা কেন বলেছে? এরপরে তো দেখাই গেল তারা বঙ্গবন্ধুকে ঠিক কতটুকু শ্রদ্ধা করে। ঠিক একই ব্যাপার, এই যে তারা মুক্তিযুদ্ধের কথাগুলো বলছে, অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি? 32 ভেঙে দিল, সমস্ত মুরাল ভেঙে দিচ্ছে। বিজয় সরণিতে আপনার 7টা তরুণ ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে, স্মৃতিসৌধ সামনে ভেঙে দেওয়া হবে। আমরা দেখলাম 5 তারিখে আপনার শহীদ মিনারের উপরে উঠে জুতা ঝুলিয়ে রেখেছে। জুতা পায়ের কথা তো বাদই দিলাম, সেখানে পেশাব করেছে শহীদ মিনারে। ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা গিয়েছে, মাথায় পতাকা লাগিয়েছে। তার মানে নেকড়ে মেষের ছাল পরে আমাদের সামনে এসেছে। ভবিষ্যতে তারা যে মুক্তিযোদ্ধাদের বিচার করবে, এইটা হচ্ছে তার আর্লি সাইন। এইটাকে দাঙ্গা বলছে,
আরো কয়েকজন আছে, আমি নাম উল্লেখ করছি না, এদেরকে নাম উল্লেখ করে আসলে পপুলার বাড়ানোরও কিছু নেই। এরা ক্রমাগতভাবে বিহারীদের উপরে গণহত্যা হয়েছে এইটা তারা এস্টাবলিশ করতে চাচ্ছে। কারণ কি, তখন এই তাজুলি এই ট্রাইব্যুনালেই মুক্তিযোদ্ধাদের বিচার করবে। আমি আপনাকে বলে রাখলাম এই পায়তারা তারা করছে। মেটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায়? আপনারা ওয়ার্ডিং গুলো খেয়াল করবেন। পাকিস্তানি স্বৈর শাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র, 69-এর গণ অভ্যুত্থান আর 71-এর মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারি দাঙ্গা সঠিক হইতে পারলে 24-এর গণ অভ্যুত্থানের মেটিকুলাস ডিজাইন হইলে সমস্যা কোথায়? তার মানে মাহফুজ যেই কথাটা বলতে চায় সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র যেটা ছিল এইটা হচ্ছে একটা মেটিকুলাস ডিজাইনের অংশ, অর্থাৎ আমরা পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করছিলাম, এইটা একটা প্ল্যান্ড। সো এটা একটা প্ল্যানের অংশ। খেয়াল রাখবেন, ইট হ্যাপেন্ড ইন 1968, মানে এই অভিযোগটা এসেছে। আচ্ছা, 69-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান ও মেটিকুলাস প্ল্যানের একটা অংশ। অর্থাৎ আসাদকে যে মেরে ফেলা হলো, ওই আসাদকে আসলে পাকিস্তানিরা মেরে ফেলে নাই, মেরে ফেলেছে বাঙালিরাই। তা নাহলে ষড়যন্ত্র হবে কেমনে? মানে আজকে তরুণদের জন্য বলি যে আপনার আসাদ গেট তো নিশ্চয়ই অনেকে চিনবেন, ওই যে পেট্রোল পাম্পটার উল্টা দিকে বা আরঙ্গের বাম দিকে বা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বা গণভবনটা পার হয়ে আসলে যেটা পাওয়া যায় সেন্ট জোসেফ কলেজের একদম মাথাতে, স্কুলের মাথাতে। তো এই আসাদ গেটের ঘটনাটা যে আসাদকে, শিশু আসাদকে মেরে ফেলেছে, ওই সময় মতিউর শহীদ হয়েছে। তো যদি এটা একটা মেটিকুলাস প্ল্যান হয়, গণ অভ্যুত্থানটা কখন হয়েছে সেই সময় গণ অভ্যুত্থানটা হচ্ছে দুটো কারণে। একটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার ব্যাপারে তখন জনতা ফুঁসে উঠেছিল, এবং এই আসাদের হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ তখন একেবারে তৎকালীন ইস্ট পাকিস্তান গরম হয়ে গিয়েছিল। তাহলে আমরা যদি মাহফুজের কথাটাকে অন বোর্ডে নেই, ওর কথাটাকে সত্যি বলে ধরে নেই, তাহলে আসাদকে হত্যা করেছে আসলে বাঙালিরা। তা না হলে এটা ষড়যন্ত্র হবে কেমনে? আমরা কি তাহলে, মানে যদি ষড়যন্ত্র না হয় তাহলে 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 এটার আপনার মেটিকুলাস প্ল্যানের অংশ হয় কিভাবে? মানে আমি জানি না আমি বুঝাতে পারছি কিনা। আসলে আমি যদি আসাদকে খুন করি, অর্থাৎ আমি একজন বাঙালি, আসাদকে খুন করে আমি পাকিস্তান সরকারের বিরুদ্ধে আপনার মিছিল করব, এটাই তো তাহলে প্ল্যান হওয়া উচিত। ও এইটা বলতে চাচ্ছে, খেয়াল করে দেখবেন। তার মানে গণ অভ্যুত্থানের প্রতি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে এইটা আসলে ন্যাচারালি একটা আন্দোলন হয়নি, এটা মেটিকুলাস প্ল্যান ছিল, নাম্বার 1। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমাদের আগরতলা ষড়যন্ত্র মামলাটা পাকিস্তান সরকার উঠিয়ে নিয়েছে। কেন উঠিয়ে নিয়েছে? তারা হাত উঠিয়ে বলেছে না, আমরা ভুলভাবে তাদেরকে ধরেছিলাম, তাই তো উঠিয়ে নিয়েছে। এটাই তো মানি। আমার কাছে যে নথিপত্র আছে, সেই আপনি যখন একটা মামলা করে মামলাটা উঠিয়ে নেবেন, এটার ট্যাসিট মিনিংটা কি দাঁড়ায়? যে আমি তোমার বিরুদ্ধে আর অভিযোগটা রাখতে চাই না, মানে তুমি এটা করনি। তো আমি এটা করিনি, তাহলে এটা একটা মেটিকুলাস প্ল্যানের অংশ কিভাবে হলো? আসাদকে মেরে ফেলেছে, এটা মেটিকুলাস প্ল্যানের অংশ কিভাবে হলো? আচ্ছা, এরপর হচ্ছে 71-এর মার্চের অসহযোগ আন্দোলন। দেখেন, 71-এর মার্চে অসহযোগ আন্দোলন এবং বাঙালি বিহারি দাঙ্গা। আজকে যদি আমি মামুন ভাই আপনি ধরেন একটা রাস্তাতে দাঁড়িয়ে আছেন, আমি একজন ছিনতাইকারী, আমি একটা ছোঁ মেরে আপনার মোবাইলটা নিয়ে একটা দৌড় মারলাম, ঠিক আছে? এখন আমাদের দূরে দাঁড়িয়ে রয়েছে লেটস সে সাইফুল নামে একজন, তিনি বললেন যে নিঝুম এবং মামুনের মারামারির কারণে মামুন তার ফোনটা হারিয়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আপনি মেরেছেন, আমি মারি আর মারা, মানে দুজন সংঘর্ষে একটা ঘটনা ঘটেছে। তার মানে এই যে অন্যায়টা আমি করলাম, অর্থাৎ আপনার ফোনটা নিয়ে আমি দৌড় মারলাম, এটাকে কতটা নর্মালাইজ করা হলো বুঝতে পেরেছেন? অর্থাৎ মানে আপনি কিন্তু এইসব মেন্টাল গেম গুলো আপনাকে বুঝতে হবে। যখনই কেউ বলে মারামারি হয়েছে, মারামারির কারণে ওনার দাঁত পড়ে গেছে একটা, এতে মনে হচ্ছে যে দুজন মারামারি করছে, তাই এসে ওনার ঘুষিতে ওনার দাঁত পড়ে গেছে। ব্যাপারটা এমন না। আপনি দাঁড়িয়েছিলেন, আপনি একজন নিরীহ মানুষ, আমি টান দিয়ে আপনার মোবাইলটা নিয়ে গেছি, এখানে শুধু মারি হয়েছে, মারা হয়নি। এই প্রসঙ্গে আমি আরেকটা বিষয় আমি আপনাকে যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে অসহযোগ আন্দোলনের কথা বলা হচ্ছে, যে এটা অসহযোগ আন্দোলন ছিল, মানে অগাস্টের কত 3 তারিখ থেকে 5 তারিখ বা এরকম একটা সময়, অসহযোগটাকে আমরা কোথাও দেখেছি আসলে?
অসহযোগ আন্দোলনের একটা ইস্যুজ আছে, আমি সেটা আপনাকে বলছি। ওর তো মেন্টাল গেম করছে। দেখেন, ওর পড়ালেখা হয়েছে, মাহফুজের পড়ালেখা হয়েছে মাদ্রাসাতে। আমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার কিছু আমি অনেক মাদ্রাসার শিক্ষার্থীকে চিনি যারা খুবই এনরিচড তথ্যে, ইতিহাসে, কিন্তু একটা বড় অংশ বাংলাদেশকে স্বীকার করতে চায় না। এটা উই নো দ্যাট। আমি এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কোনো এখানে ডিসপিউট বা প্রশ্ন উঠাচ্ছি না, শুধু তার ব্যাকগ্রাউন্ডটা বলে রাখছি। রামগঞ্জের ইসাপুর নামে ইসাপুর অঞ্চলে সে একটি মাদ্রাসাতে পড়তো। তো আমাকে তার ইন্টেলেকচুয়াল হাইটটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি এইটা বলার জন্য আপনাকে বলেছি, তার ইন্টেলেকচুয়াল হাইট আপনি মাথায় রাখবেন। সে একটা মাদ্রাসাতে পড়াশোনা করা একটা ছেলে। আচ্ছা, এখন যখনই বলা হচ্ছে বাঙালি বিহারি দাঙ্গা, এর মানে কি জানেন? এর মানে হচ্ছে তুমিও আমাকে মেরেছো, আমিও তোমাকে মেরেছি। অথচ ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, ধরেন আমি বলবো না এটা, ওদের যারা গুরু আছে, পীর আছে, সে পীরের কথাটাই আমরা বলি। তাদের একজন বড় ধরনের গুরু কে? জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। তো একটি জাতির জন্মে তিনি যখন 1972 সালের দৈনিক বাংলাতে একটি জাতির জন্ম নামে একটি প্রবন্ধ লিখলেন, জিয়াউর রহমানের 3 বা 4 নাম্বার বা 5 নাম্বার প্যারাতে এসে লিখলেন, হঠাৎ করেই বিহারিরা বাঙালিদের উপরে অতর্কিত হামলা শুরু করলো। জিয়াউর রহমান বলছে এই কথা। কে বলছে? বিএনপির প্রতিষ্ঠাতা। এখন মাহফুজের তো 14 গোষ্ঠী বিএনপি জামাত এগুলো করতো। এখন মাহফুজের কাছে একটা প্রশ্ন, যে জিয়াউর রহমান তাহলে কি লিখেছে? মানে 1971 সালের 1 মার্চ চিটাগংয়ে অতর্কিতে বাঙালিদের উপর একটা হামলা চালায় বিহারিরা। এই যে হামলাটা চালিয়েছে, এইটা যে আমাদের উপরে চাপিয়ে দেওয়া একটা হামলা, সেখানে প্রায় 138 জন নিহত হয়েছে। আমার কাছে এই মুহূর্তেই 2 মার্চ 1971 সালের ইত্তেফাক পত্রিকাটা আমার সামনে আছে। সেখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি পরবর্তী দিনের এগুলো 138 জন নিহত, বাঙালি নিহত। তো এটা দাঙ্গা হয় কেমনে? এটা মব ভায়োলেন্স হলো কিভাবে? মব ভায়োলেন্স হয়েছে। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, 21শে মার্চের অসহযোগ আন্দোলন হয়েছে। 1970 সালে আমি 160 আর ওইদিকে নারীর সিট পেলাম 9টা মনে হয় পেলাম আমার প্রপোর্শনেট অনুযায়ী। আমার টোটাল 169 সিট। আমি সরকার গঠন করব। আমার প্রাদেশিক পরিষদে আমাকে আপনি যেতে দেবেন না, আলোচনা করবেন না, আপনি গদি ছাড়বেন না। পাকিস্তানি স্বৈরশাসক যারা ছিল, আমি সেটা নিয়ে আলোচনা করছি, হরতাল দিচ্ছি, সমাবেশ ডাকছি। ওইটা নিয়ে কোনো একটা ওয়ার্ড নেই। ওইটাও মেটিকুলাস প্ল্যানের অংশ। ইলেকশনে জিতলাম আমি, ক্ষমতায় যাব আমি, প্রধানমন্ত্রী হব আমরা, মানে আমাদের এই প্রদেশ থেকে। আমাকে, আমার নেতাকে প্রধানমন্ত্রী হতে দেবে না, আমার দলকে ক্ষমতায় যেতে দেবে না, আমরা পার্লামেন্টে বসতে পারবো না, আমরা ন্যায্য ভোট পেলাম, সেটার নাম মেটিকুলাস প্ল্যান। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে নিজুম ভাই, এই যে আপনি আগরতলা ষড়যন্ত্র মামলা, গণ অভ্যুত্থান, অসহযোগ আন্দোলন বলে অভিহিত করা, বাঙালি বিহার দাঙ্গা বলা, এটাকে এরকম একটা লেভেলে নিয়ে আসার কারণ কি? এর কারণ হচ্ছে এমন, সেটা হচ্ছে ধরা যাক একটা চোরকে যখন আপনি তার বিচার করতে আসবেন, দেখবেন একটা চোর তার সাবমিশনে খুব জ্বালাময় বক্তৃতা দিবে। জ্বালাময় বক্তৃতাটা কি? আমি তো অনেক ছোট চুরি করেছি, দেশে এত বড় বড় চোর আছে, তাদেরকে তো দেখেন না। আপনার তখন একটা ইমোশনাল গেম মনে হবে এটাকে। হ্যাঁ তাই তো, দেশে তো অনেক বড় বড় চোর আছে, তুমি ছোট চোর। ওই চোরটা তার চুরিকে ঠিক করবার জন্য তখন সে যেটা করে, সেইটাকে লেভেল করার চেষ্টা করে। তো আমি একটা অপরাধীর মাইন্ড বললাম, কিন্তু মুক্তিযুদ্ধটা তো হয়েছে একটা গণমানুষের বিস্ফোরণ, এটা জনযুদ্ধ। আমি ইলেকশনে জিতেছি, আমাকে যেতে দেওয়া হয় নাই। বঙ্গবন্ধু কিন্তু শুরুতে স্বাধীনতার ঘোষণা দেননি। ওই 70 ইলেকশনের পরে কি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন? না। তিনি যেটা করেছেন, তার উপর আঘাত এসেছে, তাকে মেরেছে, হত্যা করেছে। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। 7 মার্চে তিনি একটা সিগন্যাল দিয়ে দিলেন বড় করে। আমি তো মনে করি সেটাই স্বাধীনতার ঘোষণা। এর পরবর্তীকালে তো উনি 26শে মার্চের প্রথম পৌরে, 25শে মার্চ দিবাগত রাতে তিনি স্বাধীনতার ঘোষণা দিলেনি। কিন্তু প্রসঙ্গটা কোন জায়গাতে? প্রসঙ্গটা হচ্ছে, ও যে একটা প্ল্যান করেছে, ও যে একটা মেটিকুলাস প্ল্যান করেছে, ও যে একটা ষড়যন্ত্র করেছে। এখন এইটাকে
আপনি তো মুক্তিযুদ্ধের লেভেলে আনতে হবে, কারণ ও জানে যে মুক্তিযুদ্ধ হচ্ছে জাতির সবচাইতে শ্রদ্ধার বিষয়, সবচাইতে অনুরাগের বিষয়, প্রেমের বিষয়, ভালোবাসার বিষয়। এখন আমি যদি এইটাকে আমার অপরাধের সাথে নিয়ে আসতে পারি তাহলে তো হয়েই গেল। তখন আমি বলতে পারবো যে আমার এই এই 2024 সালের আমার যে জঙ্গি হামলা, এটা আরেকটা মুক্তিযুদ্ধ। এই আরেকটা মুক্তিযুদ্ধ কেন বলছে, মানে ওই মুক্তিযুদ্ধকেই কেন আনছে টেনে, সে কেন আলাদা করে এটাকে একটা বিপ্লব বলছে না? খেয়াল করেছেন সে কেন বারবার বলছে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ? কারণ ওইটা ছুলেই তার এই ষড়যন্ত্রটা জাতে উঠতে পারবে। আপনাকে কি আমি বোঝাতে পারলাম?